Hello, welcome to my channel Age Mathematics in Bengali. আমি আক্তার হাজারি, গণিত দশম শ্রেণী, অধ্যায় 12, ক্লাস 2, কোষে দেখি 12-এ প্রশ্নগুলি সমাধান করব। একের দিকে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। গোলকের ব্যাসার্ধ ইকুয়াল 10.5 সেন্টিমিটার দেওয়া আছে, লিখেছি তার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 4πr² বর্গ সেন্টিমিটার হবে, যেহেতু সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্য সেন্টিমিটারে আছে। এবার মানগুলো বসিয়ে নেব। 4π এর মান 22/7, আর এর মান 10.5, তার হোল স্কোয়ার হবে যেহেতু r² আছে, বর্গ সেন্টিমিটার ইকুয়াল 4 × 22/7 × 10.5 × 10.5 বর্গ সেন্টিমিটার, যেহেতু 10.5 তার হোল স্কোয়ার, তাই 10.5 × 10.5। প্রথমে 10.5 দশমিকটা তুললে নিচে 10 হবে, দশমিক তুললে নিচে 10 হবে। 2 2 4, 2 5 10, 2 5 10, 5 2 10, 5 1 5, 5 2 10, 5 1 5 ইকুয়াল 22 × 21 × 21, 21 × 21 গুণ করলে আমরা 441 পাবো। নিচে যেমন 7 আছে 7 লিখবো, ইকুয়াল 22 × 441/7 বর্গ সেন্টিমিটার। 441কে 22 দিয়ে গুণ করলে 2 1 2, 2 4 8, 2 4 8, 2 1 2, 2 4 8, 2 4 8, যোগ করবো, 2 নেমে গেছে, আর 2 10 0, হাতের 1, আর 2 16 17, 7, হাতের 1, 8 9, 9702, 9702/7 ভাগ করলে পাবো 9702কে 7 দিয়ে ভাগ করলে 7 91, ভাগ শেষ, বিয়োগফল হবে 6, পরের অঙ্কটি 0 নামলো। 7 8 56, বিয়োগ করলে 4 নামবে, পরের অঙ্কটি নামলো 2, 7 6 42, বিয়োগ করলে 0 পাবো। অতএব 7 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1386 বর্গ সেন্টিমিটার, 1386 বর্গ সেন্টিমিটার। অতএব তার সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে 1386 বর্গ সেন্টিমিটার। 2 নম্বর প্রশ্ন, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 17.5 টাকা হিসাবে 431.2 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। চামড়ার বলটির ক্ষেত্রফল হবে, সমগ্র তলের ক্ষেত্রফল হবে, যেহেতু প্রতি বর্গ সেন্টিমিটারে 17.5 টাকা হিসাবে 431.2 টাকা খরচ হয়েছে, তাহলে আমরা ভাগ করলে বলটির সমগ্র তলের ক্ষেত্রফল পাবো, তাই ভাগ করছি। 431.20 আর নিচে 17.5, দশমিক তুলে দেবো প্রত্যেকটা, যেহেতু দুটোর পর দশমিক আছে, বর্গ সেন্টিমিটার পেলাম 475 বর্গ সেন্টিমিটার। মনে করি বলটির ব্যাসার্ধ হবে 8 সেন্টিমিটার, অতএব বলটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4πr² বর্গ সেন্টিমিটার। শর্ত অনুসারে লিখতে পারবো 4πr² ইকুয়াল 4312, নিচে 175। যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফল পেয়েছি 4πr² এবং 4312, নিচে 175, তাই আমরা শর্ত অনুসারে লিখতে পেরেছি 4πr² ইকুয়াল 4312, নিচে 175, বা r² ইকুয়াল 4312, নিচে 175 গুণিত পাই গুণিত 4। এরপরে
4312 5কে ভাঙলে 22 7 ফার্স্ট ইন্টু লাস্ট সেকেন্ড ইন্টু থার্ড করলে আমরা 7 পাবো উপরে। তাহলে 22 ইন্টু 175 ইন্টু 4 কাটাকুটি করব। কাটাকুটি করলে কি পাবো আমরা, 4 দিয়ে কাটলে আমরা পাবো 4 10 40, 4 7 28, 3 4 8 32, 2 দিয়ে কাটবো 11 দুগুণে 22, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 2 9 18। 11 দিয়ে কাটলে 4 11 44, 9 11 99। 7 দিয়ে কাটবো 175কে, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 7 5 35, বা আর স্কোয়ার ইকুয়াল আমরা পাবো 49 আর নিচে 25, বা আর ইকুয়াল অলওয়েজ √49/25 ইকুয়াল 7/5। অতএব বলটির ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দ্বিগুণ 7/5 ইন্টু 2 সেন্টিমিটার, 7 দুগুণে 14, নিচে 5 সেন্টিমিটার, ভাগ করলে 2.8 সেন্টিমিটার হবে। 5 দুগুণে 10, 5 8 40, 2.8 সেমি। পরের প্রশ্ন, স্কুলে শটপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে? বলটি ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাসার্ধ হবে অর্ধেক 7/2 সেন্টিমিটার। বলটির আয়তন নির্ণয় করব। আয়তন নির্ণয় করি আমরা বলটিতে যত পরিমাণ লোহা আছে তা লিখতে পারবো। অতএব বলটির আয়তন 4/3 পাই r³ ঘন সেন্টিমিটার হবে, যেহেতু গোলকের আয়তনের সূত্র 4/3 পাই r³ ঘন সেন্টিমিটার, তাই বলটির আয়তন 4/3 পাই 7/2 তার হোল কিউব ঘন সেন্টিমিটার ইকুয়াল 4/3 পাই পায়ের মান 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2, যেহেতু 7/2 তার হোল কিউব আছে ঘন সেন্টিমিটার। 2 দুগুণে 4, 2 11 22, সাথে সাথে কেটে গেল, তাহলে 11 ইন্টু 7 ইন্টু 7 49/3 ঘন সেন্টিমিটার। 11 ইন্টু 49 গুণ করলে আমরা পাবো 9 একে 9, 4 একে 4, 9 একে 9, 4 একে 4, যোগ করলে পাবো 9, 4 9 13, 3 হাতে রইল 1, 4 একে 5, তাকে 3 দিয়ে ভাগ করতে হবে। তাকে 3 দিয়ে ভাগ করে আমরা পাবো 3 একে 3 বিয়োগফল 2, নিচে 3 নেমে গেল, 3 7 21 বিয়োগফল 2, 9 নেমে গেল, 3 9 27 বিয়োগ করলে 2 নামবে। পেলাম 1792/3 ঘন সেন্টিমিটার, 179.23 ঘন সেন্টিমিটার। অতএব বলটিতে লোহা আছে 179.23 ঘন সেন্টিমিটার লোহা আছে। 4 দিকের প্রশ্ন, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। নিরেট গোলকটির ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, অতএব ব্যাসার্ধ হবে অর্ধেক 28/2 ইকুয়াল 14 সেন্টিমিটার। অতএব গোলকটির আয়তন নির্ণয় করতে হবে 4/3 পাই r³
আর এর মান হবে 14 ইকুয়াল 4/3 পাই 14 হোল কিউব ঘন সেন্টিমিটার ইকুয়াল 4/3 পাইয়ের মান 22/7 14 কিউব 14 ইন্টু 14 ইন্টু 14 ঘন সেন্টিমিটার 7 দুগুণে 14 8 4 দুগুণে 8 8 ইন্টু 22 176 14 ইন্টু 14 196 আপন 3 যেমন আছে লিখেছি ঘন সেন্টিমিটার 176 ইন্টু 196 গুণ করলে আমরা পাই 6 ছক 36 6 6 7 কে 42 42 আর 3 45 5 হাতে রইল 4 6 1 কে 6 4 10 9 6 54 4 হাতে রইল 5 9 7 কে 63 63 5 68 হাতে রইল 6 9 1 কে 9 9 5 9 6 15 1 6 6 1 7 7 1 1 1 এরপর যোগ করব 6 নেমে গেল 5 আর 4 9 হবে 8 6 14 4 হাতে রইল 1 5 7 12 12 1 13 13 হাতে 1 14 4 হাতে রইল 1 1 আর 1 2 2 আর 1 3 গুণ করে পেলাম 34496 এরপরে ভাগ করতে হবে 3 দিয়ে নিচে 3 আছে তাই 3 দিয়ে ভাগ করতে হবে 3 একে 3 4 নেমে গেল 3 একে 3 বিয়োগ 1 হলো পাশে 4 নেমে গেল 3 4 12 বিয়োগফল 2 9 নামিয়ে নিলাম 3 9 27 বিয়োগফল 2 হলো পাশে 6 নামিয়ে দিলাম 3 8 কে 24 বিয়োগফল 2 হলো পেলাম 11,498.2 ঘন সেন্টিমিটার নিরেট গোলকটির আয়তন হলো 11,498.2 ঘন সেন্টিমিটার অতএব যেহেতু নিরেট গোলকটি সম্পূর্ণ জলে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারণ করে তা গোলকের আয়তনের সমান অতএব নিরেট গোলকটি সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত করলে 11,498.2 ঘন সেন্টিমিটার জল অপসারিত করবে। 5 প্রশ্ন কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বে ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। গোলাকার বেলুনটি ফোলাবার পূর্বে ব্যাসার্ধ 7 সেন্টিমিটার অতএব গোলাকার বেলুনটি ফোলাবার পূর্বে ক্ষেত্রফল হবে 4πr², 4/7 তার হোল স্কোয়ার ঘন সেন্টিমিটার 4 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 যেহেতু 7 স্কোয়ার আছে তাই 7 ইন্টু 7 ঘন সেন্টিমিটার 7 7 কেটে গেল তাহলে 4 ইন্টু 22 ইন্টু 7 ঘন সেন্টিমিটার 4 ইন্টু 22 ইন্টু 7 ঘন সেন্টিমিটার গোলাকার বেলুনটি ফোলাবার পরে ব্যাসার্ধ 21 সেন্টিমিটার অতএব গোলাকার বেলুনটি ফোলাবার পরের ক্ষেত্রফল হবে 4πr², 4π21 তার হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার ইকুয়াল 4 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21 বর্গ সেন্টিমিটার। এরপরে 7 7 3 21 কাটলাম 4 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 21 বর্গ সেন্টিমিটার হলো অতএব বেলুনটির পূর্বে পরে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত প্রথমে পেয়েছিলাম 4 ইন্টু 22 ইন্টু 7 তাই 4 ইন্টু 22 ইন্টু 7 ইজ টু 4 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 21
4 4 ক্যান্সেল আউট হলো, 22 ক্যান্সেল আউট হয়ে গেল, 7 3 21 হবে, তাহলে 1.1 ইজ টু 3 3 9, 1:9। এখানে বর্গ সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার। 6 নম্বর প্রশ্ন, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। মনে করি অর্ধগোলাকৃতি বাটিটির মুখের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। যেহেতু বাটিটি তৈরি করতে 127.2 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে, তাই অর্ধগোলাকৃতি বাটিটির মুখের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার ধরব। অতএব অর্ধগোলাকৃতি বাটিটির বক্ষতলের ক্ষেত্রফল হবে 2πr² বর্গ সেন্টিমিটার। 4πr² অর্ধেক হবে সম্পূর্ণ, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4πr², অর্ধেক হবে 2πr² বর্গ সেন্টিমিটার। শর্ত অনুসারে 2πr² ইকুয়াল 127.2 লিখতে পারবো। যেহেতু বাটিটি তৈরি করতে 127.2 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে, তাই আমরা লিখতে পেরেছি শর্ত অনুসারে 2πr² ইকুয়াল 127.2 লিখতে পেরেছি। বাঁ দিয়ে 2 × 22/7 22-এর মান ইন্টু r²। এরপরে 127কে 7 দিয়ে গুণ করতে হবে, তারপরে 2 যোগ করতে হবে। 127কে 7 দিয়ে গুণ করলে 7 7 49, 9 হাতের হলো 4, 7 2 14, 14 4 18, 8 হাতের হলো 1, 7 থেকে 7 আর 1 8। এরপর 2 যোগ করতে হবে, তাহলে 2 যোগ করে 9 2 11, 1 হাতের হলো 1, 8 আর 1 9, 8 নেমে গেল 891। নিচে যেমন 7 ছিল তেমন 7 লিখেছি। এরপরে 7 7 ক্যান্সেল আউট করতে পারবো। 11 দিয়ে কাটলে 8 11 88, 11কে 11, 81 হবে। 8 9 1কে কাটলে 11 দিয়ে 11 দুগুণে 22, 22কে কাটলে 22, 11 দিয়ে ভাগ করলে 2 পাবো। 8 9 1কে 11 দিয়ে ভাগ করলে 81 পাবো। পেলাম r² ইকুয়াল 2 × 2, 81/2 × 2। অতএব r প্লাস √of 81 9 × 9, 2 × 2। অতএব r ইকুয়ালস টু 9/2। অতএব বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দ্বিগুণ, তাই 9/2 × 2 সেন্টিমিটার। 2 2 কেটে গেল ইকুয়াল 9 সেন্টিমিটার। পরের প্রশ্ন, 7 প্রশ্ন, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। ওই গোলাটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। নিরেট লোহার গলার ব্যাসার্ধ 2.1 সেন্টিমিটার। অতএব গোলকটির আয়তন 3.5 পাই 4/3 × পাই × 2.1 তার হোল কিউব ঘন সেন্টিমিটার। যেহেতু 3 পাই আর কিউব ঘন একক গোলকের আয়তন, আর এর মান বসিয়ে পেলাম 3 পাই 2.1 তার হোল কিউব ঘন সেন্টিমিটার, একক সেন্টিমিটার, ইকুয়াল 4/3 × পাইয়ের মান 22/7 × 21 × 21 × 21। যেহেতু 2.1 তার হোল কিউব আছে, তাই 2.1 × 2.1 × 2.1। দশমিকটা তুললে নিচে 10 লিখতে পারবো, 21/10, 21/10, 21/10 ঘন সেন্টিমিটার।
কাটাকুটি করব, কাটাকুটি করলে পাবো 2 দুগুণে 4, 2 5-এ 10, 7 3-এ 21, 11 দুগুণে 22, 2 5-এ 10, 2 5-এ 10, 11 into 21 into 21, 21 into 21 আমরা গুণ করলে 4 4 1, 5 into 5 into 5 125 equal 11 into 441 upon 125 ঘন সেন্টিমিটার। 11 দিয়ে 441কে গুণ করে পাই 1 1-কে 1, 4 1-কে 4, 4 1-কে 4, 1 1-কে 1, 4 1-কে 4, 4 1-কে 4 যোগ করলে পাবো 1 নেমে গেল, 4 1-এ 5 নামলো, 4 4 8 হলো, 4 নেমে গেল। তাকে 125 দিয়ে ভাগ করতে হবে। 4851কে 125 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? প্রথমে 485কে ভাগ করব, তাই আবৃত্ত করেছি। 3 125-এ 375 হবে, বিয়োগ করলে আমরা পাবো 5 0 0, 7 আর 1-এ 8, 3 আর 1-এ 4, 110। যেহেতু 125 বড়, তাই পরের অঙ্কটি নামিয়ে নিলাম। এরপরে 8 দিয়ে গুণ করলে পাবো আমরা 125-কে 1000, বিয়োগ করলে আমরা পাবো 101। দশমিক খাইছি তাই 0 পাবো। 8-কে 125 দিয়ে গুণ করলে আমরা আবার 1000 পাবো, বিয়োগ করলে আমরা পাবো 10। দশমিকের জন্য 0 পাবো, 100 হলো। যেহেতু 125-এর থেকে ছোট, তাই আমরা আবার 0 খাইয়ে দেব। 0 খাইয়ে দিয়ে 0 দিয়ে গুণ করলে 125 হবে, তাই এখানে আমরা 0 লিখতে পারলাম। বিয়োগ করলে আমার 100 নামবে দশমিকের জন্য, এরপর 0 খাওয়াতে পারবো। তাহলে 125 8-এ আমরা আবার লিখতে পারবো 1000, বিয়োগ করলে বিয়োগফল 0 হবে। তাহলে পেলাম 4851-কে 125 দিয়ে ভাগ করে 38.808 ঘন সেন্টিমিটার। পরের প্রশ্ন, একটি নিরেট সিজার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। গোলকটি গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। 8-এর প্রশ্ন উত্তর। একটি সিজার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার দিয়ে দেওয়া আছে, অতএব ব্যাসার্ধ অর্ধেক 7 সেন্টিমিটার। অতএব গোলকটির আয়তন হবে 4/3 পাই 7 তার হোল কিউব ঘন সেন্টিমিটার। গোলকটি গলিয়ে যে নিরেট গোলক তৈরি করা হবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 3.5 সেন্টিমিটার। অতএব আয়তন হবে 4/3 পাই ইন্টু 3.5 তার হোল কিউব ঘন সেন্টিমিটার। 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের, অতএব 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধে গোলক তৈরি করা যাবে। তাহলে ইকুয়াল 4/3 পাই ইন্টু 7 তার হোল কিউব। বড় গোলকটির আয়তন বাই ছোট গোলকের আয়তন 4/3 পাই ইন্টু 3.5 তার হোল কিউব। 3 পাই 4/3 পাই 4/3 পাই কেটে গেল, 7 তার হোল কিউব বাই 3.5 তার হোল কিউব হলো ইকুয়াল 7 তার হোল কিউব 7 ইন্টু 7 ইন্টু 7, 3.5 তার হোল কিউব 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 টি ইকুয়াল 7 ইন্টু 10 0.5 পয়েন্ট তুললে আমরা পাবো নিচে 10, ফার্স্ট ইন্টু লাস্ট সেকেন্ড ইন্টু থার্ড আমরা লিখলে পাবো ওপরে 10। তাহলে 7 ইন্টু 10
আবার 7 ইন্টু 10, আবার 7 ইন্টু 10, নিচে 35 ইন্টু 35 ইন্টু 35, 7 5 35, 5 দুগুণে 10, 7 5 35, 5 দুগুণে 10, 7 5 35, 5 দুগুণে 10, 2 গুণিত 2 গুণিত 2, 8টি। অতএব 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধে গোলক তৈরি করা যাবে 8টি। পরের প্রশ্ন, 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। মনে করি বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে ক্যাপিটাল R সেন্টিমিটার। অতএব আয়তন হবে 4/3 পাই ক্যাপিটাল R কিউব ঘন সেন্টিমিটার। তিনটি নিরেট তামার গোলকের মোট আয়তন হবে 4/3 পাই 3 তার হোল কিউব, যেহেতু প্রথমটির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, দ্বিতীয়টির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, তাই প্লাস 3.5 পাই 4 তার হোল কিউব। তৃতীয়টির ব্যাসার্ধ হবে 5, তাই প্লাস 5 3 5 4/3 পাই ইন্টু 5 তার হোল কিউব ঘন সেন্টিমিটার ইকুয়াল 3.5 পাই কমন নিলে 3 কিউব 4 কিউব প্লাস 5 কিউব ঘন সেন্টিমিটার ইকুয়াল 3.5 পাই 3 কিউব 27 প্লাস 4 কিউব 64 প্লাস 5 কিউব 125 ঘন সেন্টিমিটার যোগ করলে ইকুয়াল 4/3 ইন্টু পাই ইন্টু 216 ঘন সেন্টিমিটার। শর্তানুসারে 4/3 পাই ক্যাপিটাল R কিউব ইকুয়াল 4/3 পাই ইন্টু 216 লিখতে পারবো, যেহেতু তিনটি গোলকের আয়তনের সমষ্টি সমান হবে বড় গোলকটির আয়তন। 4/3 পাই ক্যান্সেল আউট হলো, অতএব R কিউব ইকুয়ালস টু 216, অতএব R কিউব ইকুয়াল 3 R কিউব ইকুয়াল 6 তার হোল কিউব। 6 গুণিত 6 36, 36 গুণিত 6 216, অতএব R ইকুয়াল 6, অতএব বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। পরের প্রশ্ন, 10-এর একটি অর্ধগোলাকৃতির গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে কত টাকা খরচ পড়বে তা হিসাব করে লিখি। অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার দেওয়া আছে, অতএব আমরা লিখতে পারবো 4.2 মিটার, ডেসিমিটার থেকে মিটার, তাই 4/10 দিয়ে ভাগ করতে হবে, 4.2 মিটার লিখতে পেরেছি। অতএব ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2.1 মিটার। অতএব গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই ইন্টু 21 তার হোল স্কোয়ার বর্গমিটার। যেহেতু গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল 2 পাই r স্কোয়ার, তাই 2 পাই ইন্টু 21 তার হোল স্কোয়ার বর্গমিটার ইকুয়াল 2 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 দশমিক তুললে 21/10 ইন্টু 21/10। 7 3 21, 2 5 10, 11 দুগুণে 22, 2 5 10, পেলাম 11 ইন্টু 3 33 ইন্টু 21/5 ইন্টু 5 25। অতএব গম্বুজটির উপরিতল রং করতে মোট খরচ পড়বে
গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল আমরা পেয়েছি 3 × 3 × 33 × 21/25। যেহেতু প্রতি বর্গমিটারে 35 টাকা খরচ হয়, তাহলে মোট খরচ হবে 33 × 21/25 × 35। 5 × 5 = 25, 5 × 7 = 35। এরপরে আমরা 33-কে 21 দিয়ে গুণ করব, তারপরে 7 দিয়ে গুণ করে দেখব। 3 × 1 = 3, 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 2 = 6, যোগ করলে পাবো 3 নেমে গেল, 6 × 3 = 9, 6 নেমে গেল। তাকে 7 দিয়ে গুণ করলে 7 × 3 = 21, 1 হাতে রইল 2, 7 × 9 = 63, 63 দিয়ে 65 × 5 হাতে রইল 65 × 5 হাতে রইল 6, 7 × 6 = 42, 6 × 48, 4851। নিচে 125 যেমন আছে, 125 নিচে যেমন 5 আছে তেমন 5 লিখে দিয়েছি। 5 দিয়ে কাটাকুটির পর 5 × 5 = 25, 5 × 7 = 35 পেয়েছিলাম, তাই নিচে 5ই থাকবে। এরপরে 4851কে 5 দিয়ে ভাগ করে পাই। প্রথমে 48, 5 × 9 = 45, বিয়োগ করলে 3 নামবে। পরের সংখ্যাটি 5 নামিয়ে দিলাম, 5 × 7 = 35 হলো, বিয়োগফল 0 হলো। পরে 1 নামিয়ে নিলাম। এরপরে 0 খাইয়ে নিতে হবে, 0 খাইয়ে নিলে আমরা পাবো বিয়োগফল 1, দশমিক দিলে আমরা 0 পাবো। 5 × 2 = 10, পেলাম 970.2 টাকা, ইকুয়াল 970 টাকা 20 পয়সা। পরের প্রশ্ন, 11 দাগের প্রশ্নটি শেষে করব। 12 দাগে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত। মনে করি ধাতব গোলকটির ব্যাসার্ধ R একক, নতুন গোলকের ব্যাসার্ধ হবে r একক। অতএব ধাতব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে 4π R² বর্গ একক। অতএব নতুন গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে 4π r² বর্গ একক। এবং নতুন গোলকটির আয়তন হবে 4/3 r³ ঘন একক। যেহেতু নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল ধাতব গোলকটির বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক, তাই শর্ত অনুসারে 4π r² = ½ × 4π R²। 4π 4π ক্যান্সেল আউট হলো, বা r² = 2/1, বা r/r তার হোল স্কোয়ার = 2 পাবো, বা R/r +√2 পাবো, বা R = √2 × r পাবো। এখানে r² দিয়ে ভাগ করলে আমরা পাবো R² দিয়ে ভাগ করার পর, আর এদিকে 2 নিয়ে গেলে আমরা পাবো 2/1। অতএব কেটে নেওয়া অংশের আয়তন হবে ধাতব গোলকটির আয়তন আর নতুন গোলকের আয়তনের পার্থক্য। ধাতব গোলকটির আয়তন থেকে নতুন গোলকের আয়তন বিয়োগ করলেই আমরা কেটে নেওয়া অংশের আয়তন পাব। ইকুয়াল
4/3 ক্যাপিটাল আর কিউব মাইনাস 4/3 স্মল আর কিউব ঘন একক ইকুয়াল 4/3 কমন নিলে ক্যাপিটাল আর কিউব বা স্মল আর কিউব ঘন একক ইকুয়াল 4/3 ইন্টু ক্যাপিটাল আর এর মান √2 তার হোল কিউব মাইনাস আর কিউব কমন নিলে পাই ইকুয়াল 4/3 স্মল আর কিউব √2 তার হোল কিউব 2√2 মাইনাস 1 ঘন একক। অতএব কেটে নেওয়া অংশের আয়তন ও অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত। কেটে নেওয়া অংশের আয়তন পেলাম 4/3 আর কিউব স্মল আর কিউব ইন্টু 2√2 মাইনাস 1 ইস টু নতুন গোলকের আয়তন 4/3 আর কিউব 4/3 আর কিউব কেটে গেল, ক্যান্সেল আউট হলো, ইকুয়াল 2√2 মাইনাস 1 ইস টু 1। প্রশ্নটা আমরা সমাধান করব 12/13। 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি ছিদ্র করা হয়েছে। গোলকটি গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। ভূগোলকটির ব্যাসার্ধ 14 সেন্টিমিটার। অতএব ভূগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4/3 r² বর্গ সেন্টিমিটার। ব্যাসার্ধের মান বসিয়ে দিলে 4/3 ইন্টু 14 তার স্কোয়ার বর্গ সেন্টিমিটার ইকুয়াল 4 ইন্টু 22/7 14 স্কোয়ার 14 ইন্টু 14। 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14 পাবো। 4 দুগুণে 8 8 ইন্টু 4 ইন্টু 22 আমরা পাবো 88। 2 ইন্টু 14 আমরা পাবো 28। গুণ করে কি বলবো? গুণ করে 88কে 28 দিয়ে গুণ করলে 8-8কে 64 4 হাতে হলো 6 8-8কে 64 6 70 8 দুগুণে 16 6 হাতে হলো 1 8 দুগুণে 16 একে 17 যোগ করলে 4 নামবে 6 নামবে 7 দুগুণে 14 4 হাতে হলো 1 1 1 2 পেলাম 2464 বর্গ সেন্টিমিটার। ভূগোলকটির অক্ষটির বক্রতলে বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ 0.7 সেন্টিমিটার দেওয়া আছে। অতএব বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল হবে বৃত্তের ক্ষেত্রফলের সমান πr², আর এর মান 0.7 তার হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার ইকুয়াল পায়ের মান 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7 বর্গ সেন্টিমিটার। দশমিকটা তুললে আমরা নিচে 10 পাবো। 7/10 ইন্টু 7/10 22/7 কাটলে 7 7 কেটে গেলে 11 দুগুণে 22 2 5 10 11 ইন্টু 7 77 5 ইন্টু 10 50 বর্গ সেন্টিমিটার। দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল হবে 77। একটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, তাই 77/50 ইন্টু 2 বর্গ সেন্টিমিটার। 2 দিয়ে কাটলে 50কে 25 পাবো, তাই লিখতে পেরেছি 77 নিচে 25 বর্গ সেন্টিমিটার। 4 দিয়ে আমরা লব হরকে গুণ করে পাবো 77কে 4 দিয়ে গুণ করলে 308, 25কে 4 দিয়ে গুণ করলে 100। আমরা 100 দিয়ে ভাগ করলে 3.08 বর্গ সেন্টিমিটার পাই। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হবে ছিদ্র দুটির মোট ক্ষেত্রফল বাদ দিলেই পাবো, তাই 2464 বর্গ সেন্টিমিটার থেকে
আমরা 3.08 বর্গ সেন্টিমিটার বিয়োগ করেছি। বিয়োগ করে পেয়েছি 2460.92 বর্গ সেন্টিমিটার। বিয়োগটা দেখব 24664.00 3.08 বিয়োগ করলে 8 আছে কত হলে 10 পাবো, 2 দিতে হাতে হলে 1, 1 আছে কত হলে 9, 10 পাবো, 9 দিতে হাতে ছিল 1, 3 একে 4, 4 4 মিলে গেল 0, 6 নেমে গেল, 4 নেমে গেল, 2 নেমে গেল। পেলাম 2460.92 বর্গ সেন্টিমিটার। 14 দাগের প্রশ্নটা 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করে লিখি। নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার দেওয়া আছে, তাই নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ ইকুয়াল 8 সেন্টিমিটার, অতএব আয়তন হবে 4/3 পাই ইন্টু 8 তার হোল কিউব ঘন সেন্টিমিটার। নিরেট গোলাকার গুলির ব্যাসার্ধ 1 সেন্টিমিটার, অতএব আয়তন হবে, প্রত্যেকটা গুলির আয়তন হবে, গোলাকার গুলিগুলির আয়তন হবে 4/3 পাই ইন্টু 1 তার হোল কিউব ঘন সেন্টিমিটার। অতএব লোহার গোলকটি গলিয়ে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের নিরেট গুলি তৈরি করা যাবে। নিরেট লোহার গোলকের আয়তন বাই গুলির আয়তন, তাহলে 4/3 পাই 8 তার হোল কিউব ঘন সেন্টিমিটার, 4/3 পাই 1 তার হোল কিউব ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার কেটে গেল, 4/3 পাই কাটলো, 8 তার হোল কিউব আপন 1 তার হোল কিউব ইকুয়াল 8 কিউব। আমরা গুণ করলে পাবো 8 8 64, 64 8 512, অতএব 512টি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 512টি গুলি তৈরি করা যাবে। 15 দাগে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ভিএসএ এ বহু বিকল্পী প্রশ্ন এমসিকিউ। 1. 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে হিসাব করে দেখি। টুয়ার একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন হবে 3.5 পাই, আরের পরিবর্তে 2r তার হোল কিউব, যেহেতু এখানে ব্যাসার্ধ 2r একক। ঘন একক 3.5 পাই ইন্টু 2 তার হোল কিউব পাবো 8 আর কিউব ঘন একক, 8 4 32 পাই আর কিউব নিচে 3 ঘন একক। পেলাম অপশন এ সঠিক উত্তর। 2-এর দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? ধরি প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন 1/8, যেহেতু দুটি গোলকের আয়তনের অনুপাত 1:8। মনে করি প্রথম গোলকের ব্যাসার্ধ r একক, প্রথম গোলকের ব্যাসার্ধ r1 একক, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2 একক। অতএব প্রথম গোলকের আয়তন হবে 3.5 পাই r1 কিউব, দ্বিতীয় গোলকের আয়তন হবে 3.5 পাই r2 কিউব ইকুয়াল 1/8। 3.5 পাই ক্যান্সেল আউট হলো, r1 কিউব বাই r2 কিউব ইকুয়াল 1/8, বা r1/r2 তার হোল কিউব 1/8 কে লিখতে পারবো 1/2 তার হোল কিউব, বা r1/r2 ইকুয়ালস টু 1/2 লিখতে পারবো, বা r1/r2 তার হোল স্কোয়ার ইকুয়াল 1/2 তার হোল স্কোয়ার ইকুয়াল 1/4।
বা r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার ইকুয়ালস টু 1/4। 4 দিয়ে আমরা গুণ করব লব হরকে 4 বাম দিকে 4 দিয়ে লব হরকে গুণ করলে 4 ইন্টু r1 স্কোয়ার বাই 4 ইন্টু r2 স্কোয়ার ইকুয়াল 1/4। অতএব তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:4। 4 স্কোয়ার প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল, 4 স্কোয়ার দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাই তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:4। 2 থেকে বির উত্তরটি সঠিক। 3 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি 3πr স্কোয়ার। যেহেতু ব্যাসার্ধ 7 সেন্টিমিটার দেওয়া আছে, তাই নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে 3π ইন্টু 7 তার হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার। 7 স্কোয়ার 49 লিখতে পারবো, তাহলে 3 ইন্টু 49 ইন্টু পাই বর্গ সেন্টিমিটার। 3 ইন্টু 49 147 ইন্টু পাই বর্গ সেন্টিমিটার। 3 থেকে প্রশ্নের সঠিক উত্তর সি। 4 প্রশ্ন, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কোনটি হবে? মনে করি নিরেট গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে r1 এবং r2 একক। প্রথম গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4πr1 স্কোয়ার বর্গ একক। দ্বিতীয় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4πr2 স্কোয়ার বর্গ একক। শর্তে যেহেতু বলে দেওয়া আছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9, তাই শর্তে 4πr1 স্কোয়ার বাই 4πr2 স্কোয়ার ইকুয়াল 16/9। 4π ক্যান্সেল আউট করলে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার ইকুয়াল 16/9 বা r1 বাই r2 তার হোল স্কোয়ার ইকুয়াল 4/9 বা r1 বাই r2 তার হোল স্কোয়ার r1 বাই r2 তার হোল স্কোয়ার r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার বা r1 বাই r2 তার হোল স্কোয়ার 16/9 ইকুয়াল 4/3 তার হোল স্কোয়ার। 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9 ইকুয়াল 4/3 তার হোল স্কোয়ার। অতএব r1 বাই r2 ইকুয়ালস টু 4/3। অতএব প্রথম গোলকটির আয়তন 4/3 পাই r1 তার হোল কিউব ঘন একক। দ্বিতীয় গোলকটির আয়তন 4/3 পাই r2 কিউব ঘন একক। 4/3 পাই ক্যান্সেল আউট হলো, r1 তার হোল কিউব ইকুয়াল বাই r2 তার হোল কিউব বা ইকুয়াল r1 বাই r2 তার হোল কিউব ইকুয়াল 4/3 পাই তার হোল কিউব, যেহেতু r1 বাই r2 4/3 পাই ইকুয়াল 4 কিউব বাই 3 কিউব, 4 কিউব 64, 3 কিউব হবে 27। অতএব তাদের আয়তনের অনুপাত 64:27। 4 থেকে প্রশ্নের উত্তর এ 64:27। 5 থেকে প্রশ্ন, একটি নিরেট গোলকে বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কোনটি হবে? 5 মনে করি গোলকটির ব্যাসার্ধ r একক, অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr স্কোয়ার বর্গ একক এবং আয়তন হবে 4/3 পাই
4/3 r কিউব ঘন একক শর্তে 2 ইন্টু 3 ইন্টু 4/3 ইন্টু r কিউব ইকুয়াল 4/r²। যেহেতু একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যা মান সমান, তাহলে আমরা পাবো 4/r² ইকুয়াল 3 ইন্টু গোলকটির আয়তন। গোলকটির আয়তন 3 ইন্টু 4/r³ 4 ক্যান্সেল আউট হলো, 3 ঠিক এটাই গেল। r³ ইকুয়ালস টু r²। যেহেতু r নন জিরো, তাই আমরা লিখতে পারবো r ইকুয়ালস টু 1। অতএব গোলকটির ব্যাসার্ধ হবে 1 একক। 5 থেকে সঠিক উত্তর এ 1 একক। বি নিচে বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। মনে করি নিরেট গোলকের ব্যাসার্ধ ইকুয়াল r একক, অতএব আয়তন হবে 4/3 ঘন একক। ব্যাসার্ধ দ্বিগুণ করলে ব্যাসার্ধ হবে 2r একক। এখন আয়তন হবে 4/3 r এর বদলে 2r তার হোল কিউব ঘন একক। 2r তার হোল কিউব 2 কিউব ইন্টু r কিউব, 2 কিউব হবে 8 ইন্টু 4/3 r কিউব ঘন একক। তাহলে আগের আয়তনের 8 গুণ হবে। অতএব যে স্টেটমেন্টটি দেওয়া আছে বিয়ের দাগের একের স্টেটমেন্টটি মিথ্যা হবে। অতএব একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন 8 গুণ হবে। পরের প্রশ্ন, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। মনে করি অর্ধগোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে r1 একক এবং r2 একক। প্রথম গোলকটির বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4:4/9। যেহেতু প্রথম গোলকটির বক্রতলের ক্ষেত্রফল ও দ্বিতীয় গোলকটির দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 4:9 দেওয়া আছে, তাই আমরা লিখতে পারবো প্রথম গোলকটির বক্রতলের ক্ষেত্রফল, প্রথম অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল দ্বিতীয় অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4/9। যেহেতু প্রথমটির ব্যাসার্ধ r1 একক, তাহলে প্রথম অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr1²। দ্বিতীয়টির ব্যাসার্ধ r2 একক, তাই দ্বিতীয় অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr2² ইকুয়াল 4/9। 2π কেটে গেল, r1² ইকুয়ালস টু 4/9 বা r1/r2 তার হোল স্কোয়ার ইকুয়াল 4/9 বা r1/r2 তার হোল স্কোয়ার 2/3 তার হোল স্কোয়ার ইকুয়াল 4/9। অতএব r1/r2 ইকুয়ালস টু 2/3। অতএব তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। স্টেটমেন্টে বা বিবৃতিটি সত্য। তাহলে দুইয়ের বিবৃতিটি সত্য। শূন্যস্থান পূরণ করি। একটি তলবিশিষ্ট ঘনবস্তুর নাম গোলক। একটি তলবিশিষ্ট ঘনবস্তুর নাম ফুটবল। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা একটি পাবো আর বক্রতলের সংখ্যা একটি পাবো। 3 একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে
অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 3πr²। যেহেতু এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r, তাই 3π2r তার হোল স্কোয়ার, 3π ইন্টু 2r তার হোল স্কোয়ার, 2 স্কোয়ার 4, 4 ইন্টু 3 12 πr²। তাই আমরা এখানে লিখতে পারবো 12πr² বর্গ একক। 16 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন SM একই। একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে লিখি। ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধ ইকুয়াল r একক, অতএব নিরেট অর্ধগোলকের আয়তন 2/3πr³ ঘন একক। যেহেতু অর্ধগোলক তাই 2/3πr³ ঘন একক এবং সমগ্র তলের ক্ষেত্রফল হবে 3πr² বর্গ একক। যেহেতু অর্ধগোলকে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 3πr² বর্গ একক। শর্তে যেহেতু তারা সমান অর্থাৎ অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, যেহেতু নিরেট অর্ধগোলকটির আয়তনের সংখ্যামান ও সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, তাই শর্তে 2/3πr³ = 3πr²। অতএব পাই আমরা ক্যান্সেল আউট করতে পারবো, 2/3r³ = 3r²। আর যেহেতু নন জিরো, অতএব 2/3r = 3 বা r = 9/2 = 4.5। যেহেতু 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5 পাবো। অতএব অর্ধগোলকটির ব্যাসার্ধ হবে 4.5 একক। পরের প্রশ্ন, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেন্টিমিটার, 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে তা লিখি। মনে করি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, অতএব গোলকটির আয়তন হবে 3.5πr³ ঘন সেন্টিমিটার এবং গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ সেন্টিমিটার। নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2πr×h বর্গ সেন্টিমিটার। এখানে বর্গ সেন্টিমিটার একক আছে, তাই বর্গ সেন্টিমিটার। নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr বর্গ একক। আর এর মান, যেহেতু চোঙের ব্যাস বলে দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাই ব্যাসার্ধ হবে 12/2 6 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার, ইকুয়াল 2π × 6 × 12। শর্তে 4πr² = 2π × 6 × 12। 4π ক্যান্সেল আউট হলো, পেলাম 4 3 12, তাই r² = 2 × 6 × 6 36 বা r +√36 = 6, 36 এর বর্গমূল 6। অতএব গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। 3 দাগের প্রশ্ন, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত লিখি। মনে করি অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে r1 একক এবং r2 একক। অতএব অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3πr1 তার হোল স্কোয়ার বর্গ একক এবং গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr² বর্গ একক। যেহেতু উভয় সমান, তাই 3πr1² = 4πr²
r2 স্কোয়ার। পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেল, r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার ইকুয়াল 4/3, বা r1 বাই r2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 দুগুণে 4, 2 ইন্টু 2 4, তাই 2, আর √3 ইন্টু √3 ইকুয়াল 3, তাই 2/√3 তার হোল স্কোয়ার, বা r1 বাই r2 ইকুয়ালস টু 2/√3। অতএব অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের অনুপাত 2:√3। 4 প্রশ্ন, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s এবং আয়তন v হলে s³/v² এর মান কত হবে? লিখি পায়ের মান না বসিয়ে। মনে করি নিরেট গোলকটির ব্যাসার্ধ r একক, অতএব নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s ইকুয়াল 4πr² বর্গ একক, এবং আয়তন v সমান 4/3πr³ ঘন একক। অতএব s³ 4/3πr² তার হোল কিউব 1 নম্বর, এবং v² 4/3πr³ তার হোল স্কোয়ার 2 নম্বর। 1 নম্বর ভাজিত 2 নম্বর করে পাই। লেফট হ্যান্ড সাইডে s³/v², রাইট হ্যান্ড সাইডে 4πr² তার হোল কিউব বাই 4/3πr³ তার হোল স্কোয়ার। এবারে 4πr² তার হোল কিউব 4³ ইন্টু π³ ইন্টু r⁶, 4/3πr³ তার হোল স্কোয়ার, তাহলে 4/3π তার হোল স্কোয়ার π² ইন্টু r⁶। π² কাটলে পাই থাকবে, r⁶ কেটে গেল, থাকলো ইকুয়াল 4³ তার হোল স্কোয়ার ইন্টু পাই, ইকুয়াল 4³ / 4/3 তার হোল স্কোয়ার, 4² / 3², ফার্স্ট ইন্টু লাস্ট, সেকেন্ড ইন্টু থার্ড করলে ওপরে লিখতে পারবো 3² বাই 4², নিচে যেমন হবে 4 তার স্কোয়ার, পেলাম 4³ বাই ইন্টু 3² বাই 4², 4² কাটলে 4 পাবো, 3 × 9, 4 × 9 36 গুণিত পাই, তাহলে আমরা পাবো 36 পাই, পায়ের মান না বসিয়ে। 5 থেকে প্রশ্ন, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। ধরি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, অতএব বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে হয় ব্যাসার্ধ হয় r প্লাস r ইন্টু 50/100 একক। 50/100 কাটলে আমরা পাবো 2, তাহলে r প্লাস r/2 ইকুয়াল 3r/2 একক। অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে 4π ইন্টু r², এখানে যেহেতু 3r/2 তার হোল স্কোয়ার লিখতে হবে। আর এর মান 50% বৃদ্ধির পর 3r/2, তাই 4π ইন্টু 3r/2 তার হোল স্কোয়ার বর্গ একক। 4π যেমন আছে লিখলাম, 3r² আমরা লিখতে পারবো 9r², 2²/4। 4π যেমন আছে লিখে 3r/2 তার হোল স্কোয়ার আমরা লিখতে পারবো 9r²/4। 4 কেটে যাবে, তাহলে 9 ইন্টু পাই r² বর্গ একক। বক্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি হবে, এখন 9πr² মাইনাস আগে ছিল 4πr², আগে 4πr² দিয়ে ভাগ করতে হবে, যেহেতু শতকরা লিখছি তাই 100 দিয়ে গুণ করতে হবে, বিয়োগ করলে 5πr² ইকুয়াল নিচে যেমন 4πr² আছে লিখেছি, তাহলে πr² ক্যান্সেল আউট হবে, 5/4 ইন্টু 100 হবে, 4 × 25 = 25, 5 × 125,
অতএব বক্ষতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি হবে 125। এরপর 11 থেকে প্রশ্নটি, এই 11 থেকে প্রশ্নটি বলে দেওয়া আছে একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেন্টিমিটার এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে তাদের অনুপাত লিখতে হবে। এই প্রশ্নটি বইয়ের উত্তরের সঙ্গে মিলছে না, তাই এখন করছি না। ধন্যবাদ, আজকে এ পর্যন্ত।